শুনতে কি চাওয়ে তোমায় স্বাগত। আজকে রয়েছে তারাপদ রায়ের রম্য রচনা থেকে চিকিৎসা। গল্প পাঠে রয়েছি আমি, সঞ্জীব। সেই ভদ্রমহিলার কথা মনে আছে, যিনি তার অসুস্থ পোষা কুকুরের জন্য ওষুধ কিনতে গিয়েছিলেন ডাক্তারের দোকানে? কম্পাউন্ডার ভদ্রলোক সব শুনে এক বোতল ওষুধ দিলেন মহিলাকে। ওষুধের বোতলটি হাতে নিয়ে অনেক নেড়ে চেড়ে গায়ের লেবেলের বিবরণী আদ্যপান্ত খুঁটিয়ে খুঁটিয়ে পড়ার পর ভদ্রমহিলা কম্পাউন্ডার বাবুকে বললেন, কই এর মধ্যে তো এই লেবেলের গায়ে তো লেখা নেই যে এটা কুকুরের জন্য অথবা পশুর জন্য। এ কথা শুনে কম্পাউন্ডার বাবু জবাব দিলেন, সত্যি মিথ্যে যাই হোক, এরকম জবাব ওরা দিয়ে থাকেন। তিনি বললেন, আসলে এই ওষুধটা হলো জন্তু আর মানুষ দুয়েরই জন্য, উভয়েরই কাজে লাগে। কম্পাউন্ডার বাবুর কথায় উল্লসিত হয়ে ভদ্রমহিলা বললেন, জন্তু আর মানুষ দুয়েরই ওষুধ? আর তাহলে আরেক বোতল দিন, আমার স্বামীর জন্য একটা নিয়ে যাই। এ হলো স্বামীর চিকিৎসার গল্প। এবার তাহলে স্ত্রীর চিকিৎসার গল্পও বলতে হয়। এই গল্পটা একটু নিষ্ঠুর। এক ভদ্রলোক এক ডাক্তারের খুবই প্রশংসা করছিলেন। সবাই প্রশ্ন করল, ব্যাপারটা কি? ভদ্রলোক বললেন, ডাক্তারবাবু আমার স্ত্রীর সব অসুখ একদিনে সারিয়ে দিয়েছেন। আমার স্ত্রী রাত দিন ঘ্যান ঘ্যান করতেন, মাথা ব্যথা, কোমর ঝিঝি করছে, চোয়া ঠেকুর উঠছে। ডাক্তারবাবুর এক কথায় সব সেরে গেল। সবাই অবাক। সর্বরোগহর এমন কি কথা বললেন ডাক্তারবাবু? তখন ভদ্রলোক জানালেন, ডাক্তারবাবু আমার স্ত্রীকে বলেছেন এগুলো সব বয়স বাড়ার লক্ষণ। কোন মহিলার নিজের বয়স বাড়ার কথা মানতে চান? আমার স্ত্রী এরপর থেকে একদম চুপ করে আছেন। এর কাছাকাছি আরেকটি গল্প আছে অন্য মহিলাকে নিয়ে, যিনি ডাক্তারবাবুর কাছে স্বামীর জন্য ওষুধ আনতে গেছেন। বৃদ্ধ স্বামী, তরুণী ভার্যা। অন্যান্য ওষুধপত্রের পর কয়েকটা স্লিপিং পিল দিলেন। মহিলা প্রশ্ন করলেন, এই পিলটা ওকে কখন দেব? ডাক্তারবাবু বললেন, ওকে দেবেন না, আপনি সন্ধ্যাবেলা খেয়ে ঘুমিয়ে পড়বেন, তাহলেই উনি তাড়াতাড়ি ভালো হয়ে যাবেন, সুস্থ হয়ে উঠবেন। অসুখের এই গল্পে ডাক্তারবাবু একটু এগিয়ে আছেন। বৃদ্ধ রোগীর তরুণী ভার্যার ক্ষেত্রে এরকম নির্দেশ সম্ভব। এবার এক নাবালকের উপাখ্যানে যাই, যেখানে ডাক্তারবাবু পিছিয়ে আছেন। ডাক্তারবাবুর চেম্বারে একটি ছোট শিশুকে নিয়ে আসা হয়েছে। তার বয়স হবে বছর 4। তার পিঠে একটা বড় ফোড়া উঠেছে। সেই ফোড়াটা কাটতে হবে। ডাক্তারখানার কম্পাউন্ডার বাবু আর শিশুটির মা তাকে জোর করে চেপে ধরে রাখল উপুর অবস্থায়। ডাক্তারবাবু ফোড়াটা কাটতে লাগলেন, আর শিশুটি মরে গেলাম রে বলে পরিত্রাহী চেঁচাতে লাগলো। অবশেষে ফোড়া কাটা সমাপ্ত হলো। এখনো শিশুটি কাঁদছে আর রাগে গজরাচ্ছে। ডাক্তারবাবু শিশুটিকে সান্ত্বনা দেওয়ার ছলে নানা রকম বাবা বাছা করতে লাগলেন। অবশেষে সেই পুরনো প্রশ্নটি করলেন, বাবা তুমি বড় হয়ে কি হবে? অশ্রু ও রোষ কষায়িত লোচনে শিশুটি বলল, বড় হয়ে গুন্ডা হব, তোকে পেটাবো। এবার সরাসরি অন্যরকম অসুখের আলোচনায় যাওয়ার সময় হয়েছে। জীবন বীমা করার সময় সকলকেই একটা ফর্ম পূরণ করতে হয়। সাধারণত বীমার এজেন্ট বা দালাল মহোদয়েরা বীমাকারকের সঙ্গে বসে এই সব ফর্ম পূরণ করেন। বলা বাহুল্য, যে কোনো সরকারি আধা সরকারি ফর্মের মতন এই ফর্মের কলমগুলো ভরানো সহজ কর্ম নয়। এজেন্ট সাহেবের সাহায্য না নিয়ে এসব ফর্ম পূরণ করা প্রায় অসম্ভব। এই ফর্মে বাবা মা ইত্যাদি নিকটজনের আয়ু, অসুখ ইত্যাদির বিবরণ দিতে হয়। এজেন্ট সাহেব এক একটা প্রশ্ন করে তথ্য জেনে নিচ্ছিলেন বীমাকারীর কাছ থেকে, আর সেই সঙ্গে ফর্ম ভরে যাচ্ছেন। এই রকম একটা ঘটনার আমি একবার সাক্ষী ছিলাম। ঘটনাটি কৌতুকপ্রদ, কারণ বীমাকারী যে সরল উত্তরগুলি দিচ্ছিলেন সেগুলি লেখা কঠিন। যথা, আপনার মা বেঁচে আছেন না মরে গেছেন? মরে গেছেন। কিভাবে মারা গেছেন? অসুখে। কি অসুখে? এই মারাত্মক কিছু নয়, সাধারণ অসুখে। আপনার বাবা বেঁচে আছেন? না, তিনিও মারা গেছেন। কিভাবে মারা গেলেন? অসুখে। কি অসুখে? এই মারাত্মক কিছু নয়, সাধারণ অসুখে। এরকম সরল প্রকৃতির লোক সচরাচর দুর্লভ। যিনি যে অসুখে লোক মারা যায়
সেই অসুখকেও সাধারণ অসুখ ভাবেন যে সেটা মারাত্মক কিছু না। অন্য ধরনের একটা সত্যিকার মারাত্মক ঘটনার কথা এই মুহূর্তে মনে পড়ছে। আমার এক ডাক্তার বন্ধু আমাকে এই গল্পটা বলেছিলেন। আমার কেমন যেন সন্দেহ হয় গল্পটা মোটেই সত্যি নয়, বানানো। গল্পটা এমনিতে খুব সরল এবং সরাসরি। একদিন এক সকালে এক ভদ্র মহিলা আমার সেই ডাক্তার বন্ধুকে ফোন করেছেন। ডাক্তারবাবু, কি সাংঘাতিক কথা, আমার ছেলে এইমাত্র দুধ খেতে খেতে আস্ত একটা চামচ গিলে ফেলেছে। ডাক্তার বন্ধুটি একথা শুনে চিন্তিত হয়ে বললেন, আমি কিছুক্ষণের মধ্যেই আসছি, আধ ঘন্টাখানেক লাগবে, আমি এসে দেখছি। কিন্তু তার আগে এই সময়টুকু আপনি কি করবেন? টেলিফোনের অপর প্রান্ত থেকে নির্বিকার ভদ্রমহিলা জবাব দিলেন, কোনো অসুবিধা হবে না, আমার আর একটা চামচে আছে। তাছাড়া আমাদের সকালবেলার চা খাওয়া তো হয়েই গেছে, বিকেলের আগে আর চামচের দরকার পড়বে না। পেট থেকে চামচে বার করা কঠিন কাজ, হয়তো অপারেশনও করতে হবে, কিন্তু আমাদের অনেকেরই এমন সব যৎসামান্য অসুখ আছে যা কিছুতেই সারে না। যার সর্দি বা কাশির ধাত আছে, যার মাথা ধরার ব্যায়ামও আছে, সেই ভুক্তভোগী জানে এর থেকে কোনো মুক্তি নেই। কত রকম চিকিৎসা, কত রকম পরীক্ষা, কত এলিক্সির, ভিটামিন আর কম্পাউন্ড গলাধ্যকরণ করার পর যে তিমিরে সে তিমিরে। সেই যে বিলিতে একটা কথা আছে না, তুমি যদি সর্দির চিকিৎসা করো তবে 1 সপ্তাহে সারবে, আর যদি কোনো চিকিৎসা না করো তাহলে 7 দিন লাগবে সারতে। আমার একটা চোখের অসুখ আছে, বাইরের খোলা হাওয়ায় চোখ দিয়ে জল পড়ে। আমাদের বাড়ির কাছেই ময়দান, আমি স্বাস্থ্যের খাতিরে সেখানে প্রতিদিন সকালে হাঁটতে যাই। কিন্তু যখন বর্ষাকাল কিংবা বিশেষ করে শীতকাল, যখন পূবালি কিংবা উত্তরে হাওয়া হু হু করে বয়, আমার চোখ দিয়ে দরদর করে জল পড়ে, চোখের জলে বুক ভেসে যায়। দক্ষিণা হাওয়াতেও এতটা হয়তো হয় না, কিন্তু জল পড়ে। সে যাই হোক, অশ্রু সম্বরণ করার জন্য এক বিখ্যাত চক্ষু চিকিৎসকের কাছে গেলাম। তিনি খুব যত্ন করে আমাকে দেখলেন, ওষুধ দিলেন চোখে দেওয়ার জন্য। কিন্তু কিছুতেই চোখের জল পড়া বন্ধ হলো না। আবার তার কাছে গেলাম, আবার তিনি খুঁটিয়ে দেখলেন। এবার তিনি ওষুধ দিলেন, এবার আর চোখে দেওয়ার জন্য নয়, খাওয়ার ওষুধ দিলেন। এরপরেও কিছু হলো না। আবার ময়দানে যাই, আবার হাওয়া লেগে চোখ দিয়ে অঝোর ধারায় জল পড়ে। আবার ডাক্তার সাহেবের শরণাপন্ন হলাম, আবার তিনি ওষুধ দিলেন, তবে এবার আর চোখে দেওয়ার বা খাওয়ার জন্য নয়, এবার সরাসরি ইঞ্জেকশন। এতেও কিন্তু কোনো লাভ হলো না। ময়দান ভ্রমণের সময় চোখ দিয়ে যথারীতি জল পড়তে লাগলো। ডাক্তার সাহেব কিন্তু এখনো হাল ছেড়ে দেননি বা হতাশ হননি। এবার তিনি আমার পরীক্ষা শুরু করলেন। রক্তমূত্র সমেত আপাত মস্তক, এক্সরে থেকে স্ক্যানিং, এই শহরে যা কিছু করা সম্ভব সব আমার উপরে করে ফেললেন। বেশ কয়েক হাজার টাকা গচ্চা গেল আমার। অবশেষে একদিন ডাক্তার সাহেব আমাকে বললেন, আপনার রোগটা কিছুতেই ধরা গেল না। আমি বললাম, তাহলে এত কিছুর পরেও আমার চোখ দিয়ে জল পড়ে যাবে? ডাক্তারবাবু বললেন, না তা কেন, আপনি আর সকালবেলায় খোলা মাঠে হাঁটতে যাবেন না, তাহলেই আপনার চোখ দিয়ে জল পড়বে না। আমি অবশ্য ডাক্তারবাবুর উপদেশ মান্য করিনি, এখনো হাঁটতে যাই, এখনো হাওয়া লাগলে চোখ দিয়ে জল পড়ে, আর ভাবি বৃথা অর্থ নষ্ট হলো, বৃথা পরিশ্রম গেল এত সব ডাক্তারি পরীক্ষায়। আমার এই ব্যক্তিগত অভিজ্ঞতার একটি বিলিতি যোগবুক সংস্করণ আছে, সেটি অবশ্য খুবই সংক্ষিপ্ত। এক রোগী তার ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করেছিলেন, স্যার, সকালে ঘুম থেকে ওঠার পরে ঘন্টাখানেক বড় মাথা ঘোরে, মাথা ঝিমঝিম করে। ডাক্তারবাবু জানতে চাইলেন, তারপর? রোগী বললেন, তারপর মোটামুটি ঠিক হয়ে যায়, ঘন্টাখানেক পরে মাথাটা আর ঘোরে না। ডাক্তারবাবু অনেকক্ষণ চিন্তা করে তারপর পরামর্শ দিলেন, আপনি এখন থেকে ঘন্টাখানেক পরে ঘুম থেকে উঠবেন। এ তবু মন্দের ভালো, বিলিতি গল্পের এই ভদ্রলোকের টাকা পয়সা কিছু খরচ হয়নি, আমার মতন নানা জায়গায় দৌড়তে হয়নি নানা রকম পরীক্ষার জন্য। এতগুলি ভয়াবহ আখ্যানের পরে এতক্ষণে 2-1টা আজগুবি গল্পের সময় হয়েছে। আজগুবি গল্পের বিশেষ সুবিধা এই যে গল্পটা কোনো কারণে বিশ্বাসযোগ্য অথবা গ্রহণযোগ্য না হলেও গল্পের মজাটা উপভোগ করা যায়। প্রথম গল্পটা এক ডাক্তারবাবু রোগীদের ফল খাওয়ানোর বাতিক নিয়ে। তিনি সব রোগীকেই বলতেন, ফল খান, আরও ফল খান, ফলের কোনো কিছু ফেলবেন না, খোসা শুদ্ধ খাবেন।
যার যে ফল পছন্দ সেই ফল খাবেন, যতটা পারবেন খাবেন। একদিন এক রোগী এসে ডাক্তারবাবুকে জানালো, ডাক্তারবাবু, আপনার কথা মতো খুব চেষ্টা করছি ফল খাবার, কিন্তু খেতে তো পারছি না। ডাক্তারবাবু অবাক হয়ে বললেন, কেন? রোগী বললেন, আপনি তো নিজের পছন্দসই ফল খেতে বলেছেন, খোসা শুদ্ধ। তা আমার প্রিয় ফল হলো নারকেল। দৈনিক সকালে উঠেই একটা নারকেল খোসা শুদ্ধ চিবোতে চেষ্টা করি, কিন্তু কিছুতেই পেরে উঠছি না। এই বলে রোগী বেচারি ডাক্তারবাবুকে জিভ বার করে দেখালেন। এই দেখুন ডাক্তারবাবু, নারকেলের ছোবড়ায় আমার জিভ কেমন ছড়ে গিয়েছে। নারকেল কেন, আমি এখন আর কিছুই খেতে পাচ্ছি না। এর পরের এবং এই রম্যনিবন্ধের শেষ আজগুবি আখ্যানটি হয়তো কারো কারো পুরনো বা চেনা মনে হতে পারে, কিন্তু এই রচনায় মাননীয় ডাক্তারবাবুদের হৃদয়ে আঘাতকারী দুই একটি উপাখ্যান আছে বলেই তাদের হৃদয়ে আনন্দকারী এই গল্পটি স্মরণ করছি। এই গল্পে রোগীর উচিত শিক্ষা হয়েছে। এক গোলমেলে রোগী ডাক্তারবাবুর চেম্বারে গিয়েছেন। ডাক্তারবাবু তাকে জিজ্ঞাসা করছেন, আপনার কি হয়েছে, আপনার কি কষ্ট, কি অসুবিধে? কিন্তু রোগী আগাগোড়া চুপ করে থাকেন। ডাক্তারবাবু যত প্রশ্ন করেন তত চুপ করে থাকেন। তবে তিনি যে বোবা নন সেটা বোঝা গেল যখন তিনি ডাক্তারকে বললেন, আমি বলবো কেন আমার কি অসুখ, আমার কি কষ্ট? আপনি ডাক্তার, আপনাকে আমি ভিজিট দিচ্ছি, আপনিই বলুন আমায় কি হয়েছে, কেন হয়েছে। ডাক্তারবাবু খুব চটে গেলেন একথা শুনে। তারপর ভুরু কুচকিয়ে রোগীকে বললেন, আপনি ভুল জায়গায় এসেছেন। আপনার যাওয়া উচিত হবে কোনো পশু চিকিৎসকের কাছে। শুধু তারাই পারেন রোগীকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা না করে চিকিৎসা করতে। পুনশ্চ, কথাটা আগেও বলেছি, এবারও বলি, যে কোনো ডাক্তারবাবুর কাছে চিকিৎসার জন্য যান, দেখবেন অনিবার্যভাবে তিনি আপনাকে জিজ্ঞাসা করবেন, সকালে কি খান, দুপুরে কি খান, বিকেলে কিছু খান কি না, রাতে কি খান, মাছ মাংস না নিরামিষ। আপনি হয়তো ভাবেন আপনি কি খাওয়া দাওয়া করেন সেই সব জেনে নিয়ে ডাক্তারবাবু আপনার চিকিৎসা করবেন। তা কিন্তু মোটেই নয়। আপনি কি খান বা না খান সেটা ডাক্তারবাবু জানতে চান আপনার আর্থিক অবস্থা নির্ণয় করার জন্য, কারণ তার উপরই ভিত্তি করে তিনি আপনার চিকিৎসা করবেন। আপনার যত টাকা ব্যয় করার ক্ষমতা আছে সেই মানের চিকিৎসা হবে আপনার। গল্প কেমন লাগলো জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক করো, প্রিয় মানুষের সাথে শেয়ার করো। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিও। জলদি ফিরে আসবো আবার নতুন গল্প নিয়ে। ভালো থেকো।